হচ্ছে সবাইকে পদ্মা কবিতার ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা পদ্মা কবিতাটি A to Z কমপ্লিট করব। ফারুক আহমেদের পদ্মা কবিতাটিতে মূলত তোমার হচ্ছে তিনটা জিনিস প্রকাশ পেয়েছে। ব্যাপারটা কি একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে পদ্মার ভয়াবহ দিক। পদ্মা কি আমরা সবাই জানি, পদ্মা একটি নদী। পদ্মার ভয়াবহ দিক মানে এর যে খরস্রোতা বৈশিষ্ট্য এবং চারপাশে সবকিছু ভাঙিয়ে নিয়ে যাওয়া বা দেখা যাচ্ছে কি নদী ভাঙন বা নদী গর্ভে জীবন থেকে শুরু করে জীবনের যে উপাদানগুলা অর্থাৎ গরু ছাগল ঘর বাড়ি পদ্মা পাড়ের মানুষজনের জন্য কিন্তু পদ্মার যে ভাঙন এবং স্রোত খুবই ভয়ানক একটি ব্যাপার স্যাপার। আরেকটা হচ্ছে কি পদ্মার আরেকটা দিক, পদ্মার জীবনদায়িনী দিক, পদ্মার জীবনদায়িনী। তো এই জীবনদায়িনী দিকটা কেমন দেখো, পদ্মার যে তোমার প্লাবন, সেই প্লাবনে কিন্তু পলি থাকে। পলি বলতে হচ্ছে কর্দমাক্ত যে মাটি যুক্ত পানি থাকে। যখন বন্যা শেষ হয়ে যায় বা পানি কমে যায় তখন কিন্তু দুধারে দেখা যায় কি উর্বর পলিযুক্ত আস্তর বা দেখা যায় যে চরগুলা জাগে নদীর মধ্যে, সেখানে কিন্তু পলির আস্তর দিয়ে ভরে যায় এবং সেখানে ফসল উৎপাদনের জন্য অনেক উপযোগী হয়ে থাকে। এবং আরও কিছু পজিটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে পদ্মার মোটিভেশন। তো মনে করো পদ্মা আবার আমাদের জন্য কিন্তু মোটিভেশন হয়ে তোমার হচ্ছে অনেক সময় প্রতীয়মান হতে পারে। তো ব্যাপারটা কিরকম দেখো, এই যে পদ্মার যে প্রবল স্রোত এত কিছু ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে জীবন যৌবন, এমনকি তোমার দেখা যাচ্ছে কি মানুষের জীবন থেকে শুরু করে পশু পাখি পদ্মা পাড়ের মানুষজনের ফসল সব কিন্তু ধুয়ে মুছে নিয়ে যায়। পদ্মা তখন খুবই নিষ্ঠুর, কিন্তু তবুও তার স্রোতও কিন্তু প্রবল গতিতে বহমান। সো দেখা যায় কি পদ্মা পাড়ের মানুষজন এবং পদ্মার যে গতি, অর্থাৎ এখানে যদি তোমরা খেয়াল করো এই যে প্রদীপ্ত স্রোতধারা এবং সুতীব্র গতি, এই দুইটা অংশ কিন্তু আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা দিয়ে থাকে। তো বুঝতেই পারতেছো যে পদ্মা আমাদের একদিকে যেমন তার একটা ভয়ানক রূপ রয়েছে, আরেকদিকে কিন্তু তিনি জীবনদায়িনী বৈশিষ্ট্য রূপে প্রতীয়মান হচ্ছে। তার পাশাপাশি পদ্মার যে গতি, সেই গতি থেকে কিন্তু আমরা নিজেদের জীবনের মোটিভেশনটা খুঁজে পেতে পারি। তো চলো পুরোটা ব্যাখ্যা করি। তো বলেছে, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে হারমাদ হচ্ছে মূলত পর্তুগিজ জলদস্যু। ধরো এরা মূলত হচ্ছে তোমার মিয়ানমার অঞ্চলে মগ এবং পর্তুগিজ দুটি জাতি, এই জাতির কিছু লোকজন যারা এই যে ভারতীয় উপমহাদেশের ব্যবসা বাণিজ্য কিন্তু তখন ছিল মশলা থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার স্যাপার, তো তারা এইগুলোকে ছিনতাই করে নিত সমুদ্র পথ থেকে এবং এমনকি মানুষজনকেও মেরে ফেলতো। এর জন্য বলা হচ্ছে দুরন্ত এই হারমাদ। হারমাদ বলা হতো এই জলদস্যুদের। এরা দেখা যাচ্ছে কি তোমার অনেক ঘূর্ণিতে ঘুরেছে, মানে এদের অভিজ্ঞতাটা তো অনেক বেশি, কারণ তারা সাগরের মধ্যে গিয়ে নিয়ে ছিনতাই বা ডাকাতি করতো, তাই না? তারপরে ঢের সমুদ্রের স্বাদ, ঢের মানে একদম প্রবলভাবে বা অনেক। সমুদ্রের স্বাদ মানে কি, সমুদ্রে তারা প্রচুর ভ্রমণের অভিজ্ঞতা তাদের রয়েছে। হ্যাঁ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, মানে তারা অনেক অভিজ্ঞতা কিন্তু কুড়িয়েছে, অনেক প্রবল স্রোতের মধ্যে তারা ছিল। ইভেন দেখা যাচ্ছে কি এই পদ্মার থেকে অনেক বেশি নদী বা দেখা যাচ্ছে যে সাগর, সেইগুলাতে তারা বড় বড় সাগরগুলাতে তারা হচ্ছে এই যে জলদস্যু যে কাজ সেটা করত। হ্যাঁ, কেঁপেছে তোমাকে দেখে, কাকে দেখে? এই পদ্মা নদীকে দেখে। তার মানে এখানে মূলত পদ্মার ভয়াবহ দিকটাকে ইঙ্গিত করা হচ্ছে যে পদ্মা নদীর স্রোত এত বেশি বা পদ্মা নদীর ভয়াবহতা এত বেশি যে সমুদ্রে ডাকাতি করা যে সকল হারমাদরা রয়েছে, অর্থাৎ জলদস্যু যারা পর্তুগিজ এবং মগ, তারাও তোমাকে দেখে ভয়ে কেঁপেছে। তারপরে বলতেছে তোমার তরঙ্গ ভঙ্গে, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, তাইলে পদ্মা নদীর ঢেউ ভাঙা দেখে বর্ণ তার হয়েছে পাণ্ডুর। পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে। তার মানে এই যে পদ্মার ঢেউগুলো যে দুধারে আশ্রে পড়তেছে, এইটা দেখে তোমার মূলত এই জলদস্যুরা তাদের মুখ কালো হয়ে যেত বা ভয়ে তাদের মুখে পাংশুটে বর্ণ বা সাদাটে বর্ণ বা ধূসর বর্ণ ধারণ করত। ক্লিয়ার? সংগ্রামী মানুষ মানে হচ্ছে বাঙালিরা, তবু দুই তীরে চালায়েছে নাঙল। তার মানে পদ্মার এত ভয়াবহ দিক থাকার পরেও আমাদের সংগ্রামী চাষিরা, আমাদের পদ্মা পাড়ের সংগ্রামী মানুষেরা
হ্যাঁ, এবং বাঙালি যে সাহসী জাতি সেটারই প্রমাণ দেখো, তারা কিন্তু এত দুর্দান্ত নদী হওয়ার পরেও দেখা যাচ্ছে কি তারা দুই তীরে তীরে নাঙল চালিয়েছে, অর্থাৎ তারা চাষবাস করেছে এবং তার পুরস্কার স্বরূপ কি পেয়েছে? কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। তার মানে এখানে মূলত একটা বিষয় বোঝানো হচ্ছে পদ্মা ভয়াবহ, এবং সেই পদ্মার পারে আমাদের বাঙালি জাতিগোষ্ঠী যারা হচ্ছে পদ্মা পাড়ের মানুষজন, তারা কিন্তু এর মধ্যেই নাঙল চালিয়ে দুধারে অনেক ফসল ফলিয়েছে উর্বর যে মাটি সেখানে। তার মানে এইখানে কিন্তু আমাদের শক্তি সাহসের উৎস। তারপরে দেখো উর্বর তোমার চরে, চর মানে তো আমরা সবাই জানি যে নদীর মাঝখানে যে এলাকাগুলো জেগে ওঠে ওগুলো হচ্ছে চর। এই চরের মধ্যে ফলাইছে পর্যাপ্ত ফসল। তার মানে এই যে যে আমাদের দুধারের মানুষ, পদ্মাপাড়ের মানুষ, তারা কিন্তু সংগ্রামী এবং দেখা যাচ্ছে কি তারা অনেক বেশি সাহসী। ঠিক আছে, তারপরে দেখো তারা কি করেছে, এই উর্বর চরে, কেন উর্বর? ওই যে পলি এসে জমে, অর্থাৎ এই যে বালি মাটি যেটা ওই যে পানির মধ্যে ঘোলাটে ভাব, এটাকে যদি শুকিয়ে ভালো উপরে যেটুকু পড়ে থাকবে ওইটাই হচ্ছে পলি, তাহলে এই ফসল ফলিয়েছে। তারপরে দেখো জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। এইখানে একটু বোঝার আছে, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, এই লাইনটা আমাদের বুঝতে একটু কঠিন লাগে, বাট মোটেই কিছু না। দেখো পদ্মা পাড়ের যে জওয়ানেরা চাষবাস করে, তারা জীবন আর মৃত্যুর দ্বন্দ্বে, মনে করো তারা বাঁচবে কি মরবে, এই দুইটা অংশের মধ্যে তারা নিঃসংশয়, মানে কি তারা এইটাকে কোনো দ্বিধাই মনে করে না, বা এটাকে কোনো তোয়াক্কাই করে না, এইটা নিয়ে কোনো দ্বিধা করে না, হয় মরলাম না হলে বাঁচলাম। তার মানে এখানে তাদের সাহসী যে চরিত্র সেইটাই কিন্তু তুলে ধরা হয়েছে, যে মরলাম, জীবন মৃত্যুর দ্বন্দ্ব মানে কি, যে মরবো না বাঁচবো। মানে পদ্মা মাঝে মাঝে এমন প্রমত্ত আকার ধারণ করে যে জেলে আছে বা চাষি আছে তাদেরকে কিন্তু জীবন নিয়ে নেয়। ঠিক আছে, প্রবল স্রোতের মাধ্যমে ঝড় হলে, হ্যাঁ, তো বুঝতেই পারতেছো বর্ষার সময় কিন্তু এটা আরো বেশি ঘটে। তাহলে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান কারা? ওই যে চাষিরা। তার মানে কি তারা জীবন মৃত্যুর পরোয়া করে না। এই নির্ভীক জওয়ান কারা? যারা হচ্ছে এই পদ্মা পারে নাঙল চালিয়েছে। সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। জীবনের সম্বল মানে কি? জীবন চালানোর উপায়। সবুজের সমারোহ মানে কি? এই যে যারা জীবন মৃত্যুদ্বন্দ্বে নিঃসংশয় এবং এই যারা পদ্মার পারে ফসল ফলিয়েছে, তারা কিন্তু ফসল পেয়েছে, শস্য দানা পেয়েছে, যেগুলোকে বলা হচ্ছে সবুজের সমারোহ, এবং এইগুলো দিয়েই তারা তাদের জীবনকে চালিয়ে নিয়ে গিয়েছে। ক্লিয়ার? বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান। এইখানে বর্ষার সময় যে স্রোতটা পদ্মায় থাকে, সাজানো বাগান বলতে এইখানে মূলত চাষাবাদের জমিগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, চাষাবাদের জমিগুলাকে ইন্ডিকেট করা হচ্ছে যে বর্ষার সময় সাজানো বাগান কিন্তু ভেসে যায়। তারপরে দেখো অসংখ্য জীবনও ভেসে যায়। এই যে জেলেরা অনেকেই মারা যায়, বা ছোট ছোট ডিঙি নৌকার যে মাঝিরা তারাও মারা যায়। আর জীবনের অজস্র সম্ভার, মানে অজস্র সম্ভার বলতে জীবনের অজস্র সম্ভারও নাকি পদ্মায় ভেসে গেছে। কেমন? কারো গরুটা ভেসে গেছে, কারো ছাগল, কারো ঘর বাড়ি, কারো সব সম্বল, সব কিছুই চলে গেছে। মানে পদ্মা পাড়ের মানুষের জীবন যেগুলোকে ঘিরে গঠিত, বা তাদের অর্থনীতি বলো, তাদের সামাজিক যে ফিজিক্যাল প্রপার্টিগুলো বলো, সেইগুলো সবই দেখা যাচ্ছে কি সবই ভেসে যায় প্রায়। এর জন্য বলেছে যে বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো বলেছে, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। হ্যাঁ, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণধার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এইটুকু একটু বুঝতে হবে, একটু খেয়াল করো। এরপরে আমরা কি পড়লাম, এখানে আমাদের কি শিক্ষা আছে? পদ্মা নদী আমাদেরকে না শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমাদের জীবনে যাই কিছু ঘটুক না কেন, যত বিপর্যয় ঘটুক না কেন, হ্যাঁ, দেখা যাচ্ছে কি তবু আমাদেরকে গতিশীল হতে দেয়। এখন গতিশীলটা কি? জীবনকে চালিয়ে নিয়ে যেতে, হ্যাঁ, গতিশীল হতে, বা দেখা যাচ্ছে কি অনেক বেশি আমাদেরকে মোটিভেশন দেয়। কেমন? দেখো, হে নদী সব ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু উপরে আমরা পড়েছি এই যে চাষাবাদের জমি বলো, জীবন বলো, জীবনের সম্ভার, মানে যে যা কিছু নিয়ে জীবন গঠিত ছিল, অর্থাৎ আমাদের সহায় সম্বল আর কি, সব কিছু ভেসে গেছে। হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। আহ্বান মানে ডাকা, কিন্তু কিসের আহ্বান? দেখো এইটা হচ্ছে মূলত এই যে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার একটা আহ্বান পদ্মা নদী আমাদেরকে দেয়। ব্যাপারটা কেমন? পদ্মার যে সুতীব্র গতি এবং প্রদীপ্ত স্রোতধারা, এই স্রোতধারা আমাদেরকে এই শিক্ষা দেয় যে দুধার ভাঙুক, বাঁচুক, মরুক, যাই হোক না কেন, আমাদেরকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। তো পদ্মা নদী আমাদেরকে এই শিক্ষাটা কিন্তু দিচ্ছে যে এই দেখো, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ হবান। সব ভেঙে নিয়ে গেছে, সব ঠিক আছে, তারা কিন্তু
হতাশ। কেন হতাশ? এখানে দেখো সব ভেঙে চুরে নিয়ে গেছে পদ্মা। তখন তখন দেখো জড়তা মানে হচ্ছে মৃত জড়তা, মানে তাদের একদম শূন্য অবস্থা। জড়তা বলতে বোঝায় স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এখন মৃত জড়তা মানে কি? তার মানে এখানে স্থির, ধরো একজন মানুষ তার সব নিয়ে গেছে, এখন সে একদম সহায় সম্বলহীন হয়ে স্থির অবস্থা, তার মানে জীবন তার থেমে গেছে, সেই জায়গায় বলা হয় স্থবিরতা। স্থবিরতা, এই স্থবিরতা থেকে তিনি মুক্তি চান, এই স্থবিরতা থেকে তিনি মুক্তি চান। তো এই নদীর স্রোত তার সবকিছু নিয়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড এই নদীর স্রোতই আবার তাকে মোটিভেশন দিচ্ছে। কেমন দেখো, হে নদী তুমি সবকিছু ভেঙে নিয়ে গেছো ঠিক আছে, তবু তোমার পরিপূর্ণ আহ্বানটা জেগেছে। মানে এই স্রোতের দ্বারা তারা মোটিভেটেড হয় যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেমন দেখো, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এই মুক্তির স্বর্ণদ্বারটা কি? মূলত এই যে একজন ব্যক্তি স্থির হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছে, তার জীবনে স্থবিরতা, তিনি যখন এইখানে মনে করো এই পদ্মা নদী আমরা একটু কল্পনা করে নেই, এখানে তীব্র স্রোত এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার পরেও তার যে কোনো থামাথামি নেই। হ্যাঁ, এই যে স্রোতধারা, এই যে গতি দেখে তার মনে, তার মাইন্ডে কিন্তু পজিটিভ চিন্তা আসে যে না, আমাদের সবকিছু গেছে গেছে, বাট আমাদেরকে আবার আগাতে হবে, ঠিক আছে। তাহলে এই যে পজিটিভ চিন্তা তার মাথা থেকে বের হলো, এইটাই হচ্ছে মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খোলা। এই পজিটিভ চিন্তা ভাবনা থেকে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে স্থবিরতা থেকে গতিশীলতা, স্থবিরতা থেকে গতিশীলতা, মানে তার জীবনটা আবার সে গুছিয়ে নিতে শুরু করে। পদ্মা পাড়ের মানুষের জীবন কিন্তু এমনই, পদ্মার পাড়ের মানুষের জীবন একদম বাস্তব ক্ষেত্রে তাই। হ্যাঁ, দেখা যাচ্ছে আগে আরো অনেক বেশি ছিল, পদ্মা আরো বেশি প্রমত্ত নদী ছিল বা প্রমত্তা নদী ছিল। হ্যাঁ, যেখানে দেখা যেত যে সব কিছু ভেসে চলে গেছে। ইভেন পদ্মা পাড়ি দেওয়াটাও ছিল আসলে জীবন মৃত্যুর দ্বন্দ্ব, মানে হয় বাঁচলাম না মরলাম এই নিয়ে টানাপোড়েন, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে এখানে তোমার মৃত জড়তার বুকে কিভাবে মুক্তি স্বর্ণদ্বার পদ্মাই খুলেছে। পদ্মা একদিকে ধ্বংসকারী রূপে প্রতীয়মান হয়েছে, অপরদিকে জীবনদায়িনী রূপে তো হয়েছেই, পাশাপাশি আমাদের জন্য অনেক মানে গতিশীল হতে শিক্ষা দিয়ে যাচ্ছে এবং আমাদের জীবনকে স্থবিরতা থেকে মুক্তি দিচ্ছে। তার মানে একদিকে পদ্মা ভয়ঙ্কর, একদিকে জীবনদায়িনী, তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে পদ্মা আমাদের জন্য বা মূলত পদ্মা পাড়ের মানুষের জন্য অবশ্যই একটা মোটিভেশন, যে এই সুতীব্র গতি, এই স্রোতধারাই তাদেরকে মোটিভেট করতেছে। পাশাপাশি দেখা যাচ্ছে কি, এর পাশাপাশি আমরা এই পদ্মা নদীর পাড়ের মানুষজন অর্থাৎ বাঙালি জাতির যে সাহসিকতা, হ্যাঁ, যেখানে হার মেনে যাচ্ছে, সেই পরিচয়ও কিন্তু আমরা পদ্মা কবিতাটির মধ্যে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো পদ্মা কবিতার মূল কথা হচ্ছে মাত্র তিনটা: পদ্মা নদী প্রমত্তা ভয়ঙ্কর নদী, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে পদ্মা, অন্যদিকে জীবনদায়িনী তার দুধার উর্বর, আরেকটা ব্যাপার হচ্ছে এই পদ্মার গতি স্থবির করে দিচ্ছে, ঠিক আছে, আবার তাদেরকে উঠতে জীবনের জন্য আহ্বান জানাচ্ছে, পরিপূর্ণ আহ্বান জানাচ্ছে, এবং এই যে জীবন আবার সচল করার ক্ষেত্রে তার গতি আমাদের মোটিভেশন হয়ে কাজ করতেছে। তো আশা করি পদ্মা কবিতার যে বিষয়বস্তু সেটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, যাতে করে তুমি পরবর্তীতে দেখতে পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 26 বা 27 তোমাদের পরীক্ষণের পরে, পরীক্ষার আগে একবার ঝালাই করে নিতে কিন্তু এটা লাগবে। তার পাশাপাশি আরেকটা বিষয়, ধরো তুমি ভুলে যাইতে পারো, হ্যাঁ, বা এই কবিতাগুলো কিন্তু কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এখন কিন্তু বোর্ডে কোয়েশ্চেনগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড করা হচ্ছে, যার কারণে কনসেপ্টগুলো তোমাকে পারতে হবে। কনসেপ্ট না পেরে তুমি কিছু কোশ্চেন যদি মুখস্থ করে যাও, তাহলে ভালো ফলাফল করতে পারবে না। এর জন্য তুমি নিজের কাছে ভিডিওটা শেয়ার করে রাখতে পারো, যাতে যখন খুশি তুমি দেখতে পারবে।